যারা বিহার স্টেট এবং বিপিএসসির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সিলেবাসের অন্যতম একটি অংশ পপুলেশন পলিসি অফ চায়না অ্যান্ড রাশিয়া। এই দুই দেশের পপুলেশন পলিসি সম্পর্কে জানতে হবে। তো স্বাভাবিকভাবে এই দুই দেশের পপুলেশন পলিসির উপরে আমাদের ক্লাসরুমে একটি বিশেষ পরীক্ষা সাজানো হয়েছে ৩৫ নাম্বারের। সেই পরীক্ষার বেশ কিছু প্রশ্ন আজকে আমাদের এই ভিডিওতে এক্সপোজ করা হচ্ছে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ চায়নাস ওয়ান চাইল্ড পলিসি? ওয়ান চাইল্ড পলিসির মুখ্য উদ্দেশ্য ছিল টু কন্ট্রোল দ্য র্যাপিডলি গ্রোয়িং পপুলেশন। যেহেতু চীন দ্বিতীয় স্টেজে বিলং করত 1970-এর দশকে, 1970-80-র দশক থেকেই র্যাপিড পপুলেশন গ্রোথ শুরু হয়ে যায়। তো তাই জন্য এদের একটা মাথা ব্যথার কারণ হয় জনসংখ্যা নিয়ন্ত্রণ। তাই জন্যই টু কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোয়িং পপুলেশন এই ওয়ান চাইল্ড পলিসি আনা হয় চায়নার জন্য। প্রশ্ন হলো এটা কবে ইমপ্লিমেন্টেড হয়েছিল? 1970-এর দশক এবং 1979 সালে, কোড আনকোড 1979 সালেই এই ওয়ান চাইল্ড পলিসি অফিসিয়ালি ইমপ্লিমেন্টেড হয় এবং 1970 সালের শুরু থেকেই এটা নিয়ে উদ্বেগ শুরু হয়ে যায়। ওকে, নেক্সট 3, হুইচ অফ দ্য ফলোয়িং মেজার্স ডিড চায়না ইমপ্লিমেন্ট অ্যাজ পার্ট অফ ইটস ওয়ান চাইল্ড পলিসি? ওয়ান চাইল্ড পলিসি ইমপ্লিমেন্ট করলেই তো হবে না, সেটাকে বাস্তবায়ন করার জন্য বেশ কিছু আলাদা আলাদা পথকে অনুসরণ করতে হবে। তার মধ্যে এক ছিল ফিনান্সিয়াল ইনসেন্টিভ ফর সিঙ্গেল চাইল্ড ফ্যামিলি, অর্থাৎ যাদের একটি সন্তান রয়েছে যে ফ্যামিলিতে, তাদেরকে একটা বেশ ইনসেন্টিভ দেওয়া হতো, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হতো, যাতে করে সে ওই একটা সন্তানেই সন্তুষ্ট থাকে এবং সে উপলব্ধি করতে পারে যে সরকারের নিয়ম মেনে চলার জন্য তাকে বিশেষভাবে সহযোগিতা করা হচ্ছে। তাই দ্বিতীয়বার সে কোনো সন্তান নেবে না। স্বাভাবিকভাবেই যেহেতু ফিনান্সিয়াল সাপোর্ট সরিয়ে দেওয়া হবে, তাই সে আর দ্বিতীয় সন্তান নেওয়ার ভাবনা চিন্তা করবে না। ফোর্সড স্টেরিলাইজেশন, অ্যাকচুয়ালি এটা খুব সমালোচনার মধ্যে পড়েছিল চীন আন্তর্জাতিকভাবে, যে বন্ধ্যাত্বকরণের যে প্রক্রিয়া সেটা ফোর্স করে, অর্থাৎ জোর করে বলপূর্বকভাবে সেটা করা হচ্ছিল গোটা চীনে। তো যেটা অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। এবং স্ট্রিক্ট পেনাল্টি ফর ভায়োলেশন, যারা এই বিষয়টাকে ভায়োলেট করেছে রুলসকে, তাদেরকে বিশেষভাবে পেনাল্টি দেওয়া হতো আর্থিকভাবে বা অন্য কোনো শাস্তির মধ্যে দিয়ে। 4, হোয়াট মেজর চেঞ্জ ডিড চায়না মেক টু ইটস ওয়ান চাইল্ড পলিসি ইন 2016? মনে রাখতে হবে 2016 সাল থেকে চায়নার নতুন পথ চলা শুরু হয়, আর সেটা হলো ইন্ট্রোডিউস এ টু চাইল্ড পলিসি, অর্থাৎ ওয়ান চাইল্ড পলিসির অবসান ঘটিয়ে টু চাইল্ড পলিসির যে ইমপ্লিমেন্টেশন সেটা 2016 থেকে 16 পয়লা জানুয়ারি থেকে শুরু হয়। এবং মনে রাখতে হবে এটা আসার পিছনে একাধিক কারণ রয়েছে। তার কারণ চায়না যখন দেখেছিল যে এই 1979 থেকে পথ চলা শুরু হয়েছিল ওয়ান চাইল্ড পলিসির, এবং 2010 সালের পর থেকেই দেখা যায়, বা তারও কিছু আগে থেকেই দেখা যায় যে ইমব্যালেন্স তৈরি হয়, জেন্ডার ইমব্যালেন্স তৈরি হয়ে যায় চায়নায়, যে কারণে স্বাভাবিকতায় বেশ কিছু প্রভাব পড়ে। এবং স্বাভাবিকভাবেই চায়নার ক্ষেত্রে ওয়ান চাইল্ড পলিসি ছিল, এবং তার সাথে এটাও ছিল যে আমরা যেমন আমাদের এখানে গর্ভজাত সন্তানের সে মেল ইয়া ফিমেল, এটাকে আমরা এখান থেকে বিভিন্নভাবে কেউ টেস্ট করে ডিটারমাইন করতে পারে না, সেটা আইনিভাবে শাস্তিমূলক একটি বিষয় এবং কেউই করতে পারে না, আইনত দণ্ডনীয়। কিন্তু চীনের ক্ষেত্রে ওয়ান চাইল্ড পলিসি ছিল, এবং প্যারালালি এটাও ছিল যে কেউ ভ্রূণের যে জেন্ডার সেটাকে বা সেক্স যেটা রয়েছে মেল ইয়া ফিমেল, তো সেটাকে ডিটারমাইন করতে পারবে। তো যে কারণে দেখা যাচ্ছিল যে অধিকাংশ পরিবারে ওয়ান চাইল্ড পলিসি তো মেনটেন হচ্ছিল, কিন্তু প্রথম সন্তান তারা এইভাবে ইলিগ্যাল মেথডে, ইলিগ্যাল তো নয় চীনের জন্য, লিগ্যাল মেথডেই তারা আইডেন্টিফাই করে ছেলে সন্তানকে পৃথিবীতে আনতো। আর যে কারণে দেখা গেল একটা বড় ধরনের জেন্ডার গ্যাপ বা ইমব্যালেন্স তৈরি হলো ওভারঅল চীনের জন্য, যেটা অত্যন্ত উদ্বেগের। আর সেই উদ্বেগ কাটিয়ে তোলার জন্যই পরবর্তীতে 2016 সালের পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হলো টু চাইল্ড পলিসি। কিন্তু কথা হলো কোহোর্ট, এক একটা কোহোর্ট যদি
ক্ষতিগ্রস্ত হয়। কোহট মানে কি, আমরা একসাথে বড় হই, যে একটা কমিউনিটি হয় না, একসাথে স্কুলে ভর্তি হওয়া, একসাথে বেড়ে ওঠা, একসাথে কম বেশি কাজে নিযুক্ত হওয়া এবং একই সাথে বিয়ে করা, এই যে এক একটা গ্রুপ, এই গ্রুপগুলোকে বলা হয় কোহট। তো এই কোহটগুলো যদি ইমব্যালেন্সে থাকে তাহলে স্বাভাবিকভাবেই অন্যান্য যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেমন ধরো বিয়ের ক্ষেত্রে তো দুটো মানে মেল ফিমেল দরকার, তো স্বাভাবিকভাবেই যদি ইমব্যালেন্স থাকে মারাত্মক, তাহলে একটা শ্রেণীর সংখ্যা বেড়ে যাবে, ছেলের সংখ্যা বেড়ে যাবে, মেয়ের সংখ্যা কমে যাবে, যে কারণে বিয়ে হওয়ার সংখ্যা কমে আসবে। তো এই রকম ঘটনা ঘটতে শুরু করে চীনে, এবং তার ক্ষতিকারক প্রভাবটা ওরা উপলব্ধি করতে পারে, কারণ এটা ছিল পুরো নেচার বা ন্যাচারাল যে ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ গর্ভজাত সন্তানের জেন্ডার ডিটারমাইন করা এবং সেই সঙ্গে ওয়ান চাইল্ড পলিসি। তো সেই পলিসি 2016 সালের 1 জানুয়ারি থেকে বদলে যায় 2 চাইল্ড পলিসিতে। যদি প্রশ্ন করা হয় ওয়ান চাইল্ড পলিসির অবসান কবে হয়েছিল, উত্তরটা হবে 2015 সালের 31শে ডিসেম্বর। ওকে, 5 প্রশ্ন, হোয়াট ওয়াজ এ সিগনিফিক্যান্ট সোশ্যাল ইম্প্যাক্ট অফ দ্য ওয়ান চাইল্ড পলিসি ইন চায়না? কী হয়েছিল? ইনক্রিজড জেন্ডার ইমব্যালেন্স, এটাই হয়েছিল যেটা বললাম। 6 প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড চায়নাস ওয়ান চাইল্ড পলিসি অফিসিয়ালি এন্ড? 2015 সালের 31শে ডিসেম্বর এটা অফিসিয়ালি এন্ড হয়ে যায়। ওকে, 7 প্রশ্ন, হোয়াট মেজার ডিড চায়না অ্যাডাপ্ট ইন 2021 রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং? মনে রাখতে হবে 2015 একটা ওয়ান চাইল্ড পলিসি শেষ হলো, 2016তে নতুন করে ইমপ্লিমেন্ট হলো 2 চাইল্ড পলিসি, এবং 2021 সালে চায়না দেখলো যে না, এতেও আমার দেশের সমস্যা সমাধান হচ্ছে না, দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং নতুন সন্তান নেই, নতুন বাচ্চারা আসছে না। স্বাভাবিকভাবেই পপুলেশন পলিসির বাইরেও তো একটা ন্যাচারালভাবে ডেমোগ্রাফিক শিফটিং হয়। যেমন যে দেশে পপুলেশন পলিসি নেই, সেই দেশেও একটু একটু করে মানুষ শিক্ষা, সচেতনতা, স্বাস্থ্যের সুবিধা পেতে পেতে মানুষ সচেতন হতে শুরু করে এবং অধিক সন্তানের সংখ্যা কমতে শুরু করে। তাই ন্যাচারালভাবে তো একটা শিফটিং হয়ই, তার সঙ্গে রয়েছে পপুলেশন পলিসি। এই দুটো মিলে দেখা গেল যে একটা বড় ধরনের সমস্যা চীনের জন্য তৈরি হতে শুরু করলো। তাই 2021 সালে ইন্ট্রোডাকশন অফ দ্য 3 চাইল্ড পলিসি, অর্থাৎ 3টে সন্তান পর্যন্ত তারা নিতে পারবে, এই যে পলিসি, সেই পলিসি চলে আসলো। এবং বলে রাখি ফার্স্ট যে সেকেন্ড মানে 2 চাইল্ড পলিসি যেটা এসেছিল না 2016 সালে, সেখানে কোড আনকোড বলা ছিল এটা যে তখনই কেউ 2টো সন্তান নিতে পারবে যদি তার প্রথম সন্তান কন্যা হয়। প্রথম সন্তান কন্যা হলে তবেই সে দ্বিতীয় সন্তান নিতে পারবে। তাহলে দেখো এখানে প্রত্যেক মানুষ কি করবে, আবার একইভাবে মানে চীনের নিয়মকে কাজে লাগিয়ে ওরা গর্ভবতী মায়ের সন্তানের জেন্ডার নির্ধারণ করবে, মেল ইয়া ফিমেল। তারপরে দেখা যাবে প্রথমে কন্যা সন্তানকে জন্ম দেওয়াবে, তারপরে দ্বিতীয়বার পুত্র সন্তানকে, কারণ 2 চাইল্ড পলিসি, সবাই 2টো সন্তান নিতে চাইবে। তো এই রকমভাবে দেখা গেছে যে ন্যাচারাল যে ফেনোমেনন বা ঘটনা, সেই ঘটনার সাথে চীন বেশ কিছুভাবে নিজের আইনকে কাজে লাগিয়ে একটা বড় ধরনের ইমব্যালেন্স বা সমস্যা তৈরি করেছে। তাই জন্যই 2021 সালে নতুন করে 3 চাইল্ড পলিসি ইমপ্লিমেন্ট হলো চীনের জন্য। ওকে, 8 হোয়াট ডেমোগ্রাফিক ইস্যু ইজ বোথ রাশিয়া অ্যান্ড চায়না ফেসিং? কি দুটোই, চায়না এবং রাশিয়া দুজনই ফেস করছে এজিং পপুলেশন, অর্থাৎ বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে চলেছে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা চায়না অ্যান্ড রাশিয়া দুটোর জন্য। রাশিয়া অনেক বেশি, ওকে, আর চায়না রিসেন্টলি হচ্ছে। 9 হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ কনসিকুয়েন্স অফ চায়নাস ওয়ান চাইল্ড পলিসি? এজিং পপুলেশন, এটা গুরুত্বপূর্ণ কনসিকুয়েন্স, মানে ওয়ান চাইল্ড পলিসির জন্যই এটা হয়েছে, এটা মানতে হবে, কারণ নতুন সন্তান নেই, তাহলে স্বাভাবিকভাবেই যারা পূর্বে জন্মগ্রহণ করেছে তাদের বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। নেক্সট 10 হোয়াট ওয়াজ এ কমন ক্রিটিসিজম অফ দ্য ওয়ান চাইল্ড পলিসি? ইট লিড ফর ফোর্স অ্যাবর্শন অ্যান্ড স্টেরিলাইজেশন, যেটা অত্যন্ত খারাপ, এটা ওয়ান চাইল্ড পলিসির সবচেয়ে বড় সমালোচনা। নেক্সট 11 হোয়াট ইজ ওয়ান মেজর রিজন ফর দ্য শিফট টু এ 2 চাইল্ড দেন 3 চাইল্ড পলিসি? কী কারণ
ডিক্রিজিং লেবার ফোর্স। মনে রাখতে হবে চীন একটু একটু করে উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে নিজেকে পরিচালিত করছে বা বদল ঘটাচ্ছে। তাহলে সেই দেশে যেখানে নতুন সন্তান সংখ্যা কমছে, ন্যাচারাল ডেমোগ্রাফিক শিফটিং এবং আইনিভাবে ডেমোগ্রাফিক শিফটিং হচ্ছে, তাই জন্য দেখা যাচ্ছে যে চীনে যতটা ওয়ার্কফোর্স দরকার সেই সংখ্যাটা মানে সেই প্রাপ্তিটা তত নেই, কারণ জনসংখ্যা খুব কমে যাচ্ছে। তাই জন্য দেখা যাচ্ছে মানে জনসংখ্যা কমে যাচ্ছে বলতে নতুন নিউবর্ন বেবির সংখ্যা যদি কম হয়, স্বাভাবিকভাবেই শক্ত সামর্থ্যওয়ালা যারা যে মানুষগুলো আগামীর ভবিষ্যৎ, সেই সংখ্যা যদি কমে যায় তাহলে লেবার ফোর্সের ওপর একটা বড় প্রভাব পড়বে। তাই জন্যই দেখলো চীন, যদি আমার দেশের উৎপাদনকে ধরে রাখতে হয় এবং সম্পদকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হয় তাহলে দরকার প্রচুর শক্তি, আর সেই শক্তিটা নতুন প্রজন্ম থেকে আসবে। তাই জন্যই 3 চাইল্ড পলিসির উদ্ভব ঘটানো হয় চীনে। 12 নম্বর প্রশ্ন, হুইচ চাইনিজ লিডার ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ 1 চাইল্ড পলিসি? ডেং জিয়াপিং ইনিই ছিল সেই মানুষটি যিনি 1 চাইল্ড পলিসির উদ্ভাবন করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রুমেন্টাল ইউনিট হিসাবে ধরে ফেলেছিলেন দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। নেক্সট 13, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ রাশিয়াস পপুলেশন পলিসি? রাশিয়ার পপুলেশন পলিসির মুখ্য উদ্দেশ্য হলো ইনক্রিজ বার্থ রেট। মনে রাখবে সমস্ত উন্নত দেশ, যে দেশগুলোতে নেগেটিভ পপুলেশন গ্রোথ হচ্ছে, সেই দেশগুলোর মুখ্য উদ্দেশ্য এখন একটাই, মুখ্য চ্যালেঞ্জ একটাই, ইনক্রিজ বার্থ রেট। কারণ ডেমোগ্রাফিক শিফটিংয়ের মধ্যে দিয়ে সেই দেশগুলো পঞ্চম স্টেজে রয়েছে, সেই দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য সব কিছু পরিপূর্ণ, তাই তারা বর্তমানকালে নতুন সন্তান সংখ্যা সেটা কমে যাচ্ছে এবং তারা নতুনভাবে দেখা যাচ্ছে এমন কিছু লাইফ লিড করছে যে লাইফে তারা বিয়ে করার প্রতি যে আসক্তি সেটা হারিয়ে ফেলছে এবং তারা লিভ ইন করছে, যার ফলস্বরূপ নতুন সন্তান জন্মানোর সংখ্যা কমে যাচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগের রাশিয়ার জন্য। 14, হুইচ ইয়ার ডিড রাশিয়া ইমপ্লিমেন্ট দ্য ম্যাটার্নাল ক্যাপিটাল পলিসি? ম্যাটার্নাল ক্যাপিটাল পলিসি 2007 সাল থেকে ইমপ্লিমেন্ট করে রাশিয়া। এবং 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ম্যাটার্নাল ক্যাপিটাল? প্রশ্ন আসবেই, ম্যাটার্নাল ক্যাপিটাল কি? ফিনান্সিয়াল সাপোর্ট টু ফ্যামিলি ফর হ্যাভিং মোর চিলড্রেন। অনেক বেশি সন্তান মানে যত সন্তান, ধরো প্রথম সন্তানে যতটা দিল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, দ্বিতীয় সন্তানে তার থেকে বেশি, তৃতীয় সন্তানে তার থেকে বেশি, অর্থাৎ সন্তান যত বেশি হবে তত টাকা দেয়া বা ইনসেন্টিভ বা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার পরিমাণ বাড়বে। তো এটাই ম্যাটার্নাল ক্যাপিটাল পলিসি রাশিয়ার জন্য। তো প্রথম 15টি প্রশ্ন আমরা ইউটিউবে এক্সপোজ করলাম। ক্লাসরুম হলো মূলত টিচিং প্রফেশনের প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি করা, এবং সেটা কেবলমাত্র জিওগ্রাফির, অর্থাৎ ভূগোলে যতটুকু দরকার কোনো টিচিং প্রফেশনের পরীক্ষা বা প্রস্তুতি নেওয়ার জন্য ততটা এই ক্লাসরুম থেকে পাওয়া যাবে। সেটা হতে পারে আমাদের রাজ্যের এসএলএসটি মাদ্রাসা সার্ভিস, হতে পারে বিহারের পরীক্ষা, হতে পারে এনভিএস, হতে পারে কেভি। সমস্ত ক্ষেত্রেই ভূগোলের জন্য যতটা প্রয়োজন সেটা আমাদের ক্লাসরুম থেকে পাওয়া যাবে। একটি ক্লাসরুম, যে ক্লাসরুমে এনরোল করলে সে সমস্ত পাঠের প্রস্তুতি একসাথে নিতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।